আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। দেখো, নিজেকে একেবারে কমজোরি ভাবলে হবে না। স্যার, অনেকে রয়েছে যারা 2 বছর 3 বছর ধরে প্রিপারেশন করছো, ভাবছো স্যার আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা পরীক্ষা দিচ্ছি ক্র্যাক করতে পারছি না, তাহলে কি আমরা পাবো না সরকারি চাকরি? এরকম নয়, তোমাকে লড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি সরকারি চাকরি পাচ্ছ, তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো, ততক্ষণ স্থির থাকবে না। কেউ 1 বছরে চাকরি পায়, কেউ 2 বছরে পাচ্ছে, কেউ 3 বছরে পাচ্ছে। প্রিপারেশনটা ছাড়লে হবে না, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আর সুযোগ এখন চলে এসেছে, যেহেতু পঞ্চায়েতের সামনে ভ্যাকেন্সি আসবেই আসবে, তো এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। আজকে তোমাদেরকে বিগত বছরের পঞ্চায়েতের পরীক্ষায় আসা জিকে পার্ট সলভ করাবো। শুধু সলভ করাবো না, এই জিকে থেকে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে আপকামিং পরীক্ষায় সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথম প্রশ্ন স্ক্রিনে কি রয়েছে দেখো। গ্রাম পঞ্চায়েত 2018 মুর্শিদাবাদ, এই পরীক্ষায় আসা প্রশ্ন কি বলেছে? ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? ভারতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে বাবা? না, আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। স্যার, কত সালে পেয়েছিলেন? 1913-তে পেয়েছিলেন তিনি নোবেল প্রাইজ। স্যার, কিসের জন্য পেয়েছিলেন? পরীক্ষা দেখো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পেয়েছিলেন? 1913-তে। রবীন্দ্রনাথ ঠাকুর কি কারণে নোবেল পেয়েছিলেন বা কোন কাব্যগ্রন্থ লিখেছিলেন? তিনি লিখেছিলেন গীতাঞ্জলি। তিনি কি লিখেছিলেন বাবা? গীতাঞ্জলি। গীতাঞ্জলির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, মনে রাখবে। দেখো, বাদবাকি নামগুলো সম্পর্কেও তোমাকে জানতে হবে। স্যার, সিভি রামান। সিভি রামান হচ্ছে তোমার প্রথম নোবেল প্রাপক এশিয়ার মধ্যে। এশিয়ার মধ্যে প্রথম নোবেল পেয়েছিলেন ফিজিক্সে। ভারতে প্রথম নোবেল প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে, তিনি বাংলা বা সাহিত্যে পেয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে যে এই 1930-এ যে নোবেল পেয়েছিলেন সেটা এশিয়ার মধ্যে প্রথম ফিজিক্সে বা পদার্থবিদ্যায় নোবেল প্রাপক হচ্ছে সিভি রামান। এবং মনে রাখবে তিনি রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন। রামান এফেক্ট। স্যার, রামান এফেক্ট কি? রামান এফেক্ট হচ্ছে আলোর বিকিরণ ধর্ম। আলোর বিকিরণ ধর্মকে কাজে লাগিয়ে তিনি রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন, মনে রাখবে। কত সালে স্যার? 1930 সালে আবিষ্কার হয়েছিল। এবং ইনার এই আবিষ্কারের দিনটাকে আমাদের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। এটাও পরীক্ষায় কিন্তু আসতে পারে। স্যার, জাতীয় বিজ্ঞান দিবস কবে? মনে রাখবে, জাতীয় বিজ্ঞান দিবস কবে হয় বাবা? না, জাতীয় বিজ্ঞান দিবস হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এই ডেটটা মনে রাখবে। এই ডেটে হচ্ছে তিনি রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন। এই জন্য এই 28শে ফেব্রুয়ারিকে কি বলা হচ্ছে? আমাদের জাতীয় বিজ্ঞান দিবস বলা হচ্ছে। চলে এসো অমর্ত্য সেন। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। অর্থনীতিতে কবে নোবেল পেয়েছিলেন? না, 1998 সালে। এই সালটা মনে রাখবে। 1998-এ অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন কে বাবা? না, অমর্ত্য সেন। তিনি কল্যাণমুখী অর্থনীতি বা ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে গবেষণা করেছিলেন, তার জন্য নোবেল পেয়েছিলেন। স্যার, ভারতে আর কে কে নোবেল পেয়েছিলেন? দেখো, এই চার্টটা তোমাকে দিচ্ছি, এই চার্টটা মনে রাখবে। একটা চার্ট এখানে দেওয়া আছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেয়েছিলেন 1913-তে গীতাঞ্জলির জন্য। এরকম ভাবে টোটাল 9 জন ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত যারা নোবেল প্রাপক তারা এখানে চার্টের মধ্যে দেওয়া আছে। এটা তোমরা স্ক্রিনশট তুলে নেবে, একবার ভিডিওটা পজ করে স্ক্রিনশট তুলে নাও। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে বললাম, তারপরে রয়েছে আমাদের সিভি রামান, তারপরে রয়েছে হরগোবিন্দ খোরানা, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন 1968-তে। জিনগত সংকেত নিয়ে গবেষণা করেছিলেন। এবং তারপরে মাদার টেরেজা, তোমরা জানো শান্তিতে নোবেল পেয়েছিলেন মাদার টেরেজা, 1979 সালে নোবেল পেয়েছিলেন। তারপরে পেয়েছিলেন এস চন্দ্রশেখর, তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন। ইনি ভারতীয় বংশোদ্ভূত। দেখো, প্রত্যেকে কিন্তু ভারতীয় নয়, কেউ কেউ ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন। যেমন মাদার টেরেজা ভারতীয় নাগরিকত্ব নিয়ে ভারতে চলে এসেছিলেন কাজকর্ম করার জন্য। এবং কিছু কিছু বিজ্ঞানী রয়েছে যারা ভারতীয় বংশোদ্ভূত, হয়তো বিদেশে থাকেন, বিদেশে রয়েছেন, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত সেহেতু এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে পড়ে রাখবে অমর্ত্য সেন অর্থনীতিতে বললামই 1998। এখানে ভেঙ্কটরামন রামাকৃষ্ণন রসায়নে পেয়েছিলেন 2009-এ। এবং কৈলাস সত্যার্থী, ইনি শান্তিতে নোবেল পেয়েছিলেন 2014-তে। এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রিসেন্ট অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন 2019-এ। তাহলে পরীক্ষায় দিতে পারে যে সবচেয়ে রিসেন্ট কে নোবেল পেয়েছেন, তাহলে বলবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন 2019-এ। ক্লিয়ার? তো এই চারটা একটুখানি পড়ে রাখতে হবে। নেক্সট চলে এসো পরের কোশ্চেন। পরের প্রশ্ন দেওয়া আছে, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থান করছে? আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এবং সেটার অবস্থান নিরক্ষরেখার নিকটে, কর্কট ক্রান্তি রেখার নিকটে, নাকি মকর ক্রান্তি রেখার নিকটে, নাকি সুমেরু বৃত্তর নিকটে। তোমাকে দেখাবো একটা চার্ট। দেখো, এই যে ভারতের এই ম্যাপ আমরা জানি, ম্যাডাম তোমাদের ম্যাপ শিখিয়েছেন। তো এই ভারতের ম্যাপের মধ্যে তুমি দেখবে একটা রেখা কিন্তু এই মাঝ বরাবর চলে গেছে। এই রেখাটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। কি বলি আমরা? কর্কট ক্রান্তি রেখা বলি, বা ট্রপিক অফ ক্যান্সার বলি। এটা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? টোটাল 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে গুজরাট,
গুজরাট দেখতে পাবো, রাজস্থান দেখতে পাবো, রাজস্থানকে সামান্য কাট করে গেছে, তারপরে আমরা মধ্যপ্রদেশ দেখতে পাবো, ছত্তিশগড় দেখতে পাবো, এরকম 8খানা রাজ্য কিন্তু রয়েছে। তার মধ্যে দেখো পশ্চিমবঙ্গ রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে। 8খানা রাজ্যের নাম এখানে চার্টে তোমাদের দেওয়া আছে। গুজরাট দেওয়া আছে, রাজস্থান দেওয়া আছে, মধ্যপ্রদেশ দেওয়া আছে, ছত্তিশগড় দেওয়া আছে এখানে, তারপরে দেওয়া আছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। স্যার মনে রাখবো কি করে এই রাজ্যগুলোর নাম? মনে রাখবো কি করে এই রাজ্যগুলোর নাম বলে দিচ্ছি আমি ট্রিক্স, তার আগে বলে দিই। তাহলে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন কোন রেখা গেছে? না কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে আমার উত্তর কি হবে এখানে? উত্তর চলে আসবে কর্কট ক্রান্তি রেখার তাহলে নিকটে, কর্কট ক্রান্তি রেখার নিকটে আমাদের রাজ্যের রাজধানী কলকাতা অবস্থান করছে। আচ্ছা দেখো, এবারে আমরা বলবো যে এই চারটা তুমি মনে রাখবে কি করে। যদি দেয় যে কোন কোন রাজ্যের ওপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে, তাহলে মনে রাখার ট্রিক্স দেখে নাও। মনে রাখবে এখানে গুঁড়ো মাছ, কি মনে রাখবে? গুঁড়ো মাছ, গুঁড়ো মাছ, ঝাঁপা তিমি। গুঁড়ো গুঁড়ো মাছ ফেলেছে, মনে করো তিমি মাছ রয়েছে, সেখানে গুঁড়ো গুঁড়ো মাছ ফেলা হয়েছে। হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো কুচো কুচো মাছ ফেলে দিয়েছে, তাহলে নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে ফেলেছে। এবার যে গুঁড়ো মাছ ফেলেছে তিমি ঝাঁপাবে, খাওয়ার জন্য কি করবে? তিমি ঝাঁপাবে। তাহলে এখানে গুঁড়ো মাছ, এখানে লিখবে ঝাঁপা, ঝাঁপা তিমি, ঝাঁপা তিমি। তাহলে এখান থেকে দেখো নামগুলো তোমার মনে থাকবে যে গুঁড়ো মাছ, ঝাঁপা তিমি। গুঁড়ো থেকে মনে রাখবে কি বাবা? এখান থেকে গু থেকে মনে রাখবে গুজরাট, এবং রো থেকে হচ্ছে রাজস্থান, মা থেকে কি আসছে? মা থেকে মনে রাখবে মধ্যপ্রদেশ, ছ থেকে মনে রাখবে ছত্তিশগড়, ছ থেকে হচ্ছে ছত্তিশগড়, এখানে ঝা থেকে হচ্ছে ঝাড়খণ্ড, এখানে পা থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাঁপা হয়ে গেল, তাহলে গুঁড়ো মাছ ঝাঁপা হয়ে গেল। এখানে তি থেকে হচ্ছে ত্রিপুরা মনে রাখবে, এবং মি থেকে হচ্ছে মিজোরাম মনে রাখবে। তাহলে গুঁড়ো মাছ, ঝাঁপা তিমি, গুঁড়ো মাছ ফেলা হয়েছে, তিমিকে বলছে ঝাঁপাতে, তাহলে গুঁড়ো মাছ, ঝাঁপা তিমি থেকে মনে থাকবে এখানে, আশা করছি মনে থাকবে। আচ্ছা যদি এবার পরীক্ষায় তোমাকে দিয়ে দেয় যে এটা তো ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, এবার পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার উপর দিয়ে গেছে বা কোন কোন জেলার উপর দিয়ে গেছে, তাহলে কি হবে? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে দিতে পারে। স্যার কেমন টাইপের প্রশ্ন দিতে পারে? যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে? 8টা রাজ্যের উপর দিয়ে গেল, 8টা রাজ্যের উপর দিয়ে গেল, তার মানে তার মধ্যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেল। এবার পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেল, এটাও কিন্তু পরীক্ষায় তোমাকে দিতে পারে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হচ্ছে, তাহলে কিন্তু দিতে পারে। স্যার তাহলে কি মনে রাখবো? মনে রাখবে এখানে পাঁচটা জেলার নাম। স্যার কি কি 5টা জেলা? পুরুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং নদিয়া। তাহলে পুরুলিয়া আসছে, বাঁকুড়া আসছে, পূর্ব বর্ধমান আসছে, পশ্চিম বর্ধমান আসছে, তার সঙ্গে আসছে নদিয়া। তাহলে এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া। 5টা নাম মনে থাকবে। আমার সঙ্গে সঙ্গে বড় কি হচ্ছে? পুরুলিয়া স্যার, বাঁকুড়া স্যার, পূর্ব বর্ধমান স্যার, পশ্চিম বর্ধমান স্যার, নদিয়া স্যার। হয়ে গেল। কোশ্চেনে চলে এসো। স্যার কার উপর দিয়ে গেছে? মালদার উপর দিয়ে গেছে? না দাদা। হাওড়া? না দাদা। উত্তর 24 পরগনা? না দাদা। পুরুলিয়া। পুরুলিয়ার সঙ্গে আর কি বললাম? বাঁকুড়া বললাম। আর কি বললাম? নদিয়া বললাম। আর কি বললাম? পূর্ব বর্ধমান বললাম। আর কি বললাম? পশ্চিম বর্ধমান বললাম। ঠিক আছে, মনে থাকবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো এবার আমরা জানবো যে কর্কট ক্রান্তি রেখাটা কি, কর্কট ক্রান্তি রেখা কি, মকর ক্রান্তি রেখা কি, একটু তোমাদের বলে দিই। ম্যাডাম তোমাদের ক্লাসের মধ্যে এগুলো করিয়েছেন, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে কর্কট ক্রান্তি রেখা কি হচ্ছে, মকর ক্রান্তি রেখা কি হচ্ছে, এখানে নিরক্ষ রেখা কি হচ্ছে, এগুলো একটু বলে দিচ্ছি। দেখো মনে রাখবে আমাদের পৃথিবী পুরো কিন্তু গোলাকার না। গোলাকার না তাহলে কেমন স্যার? গোলাকার নয়, এটা একটু উপবৃত্তাকার টাইপের। স্যার উপবৃত্তাকার কেমন টাইপের? উপবৃত্তাকার হচ্ছে কমলা লেবু। কমলা লেবু তোমরা খেয়েছো? কমলা লেবু খেলে দেখবে যে ওপর দিকটা একটু চ্যাপ্টা, নিচের দিকটা একটুখানি চ্যাপ্টা, মানে ঢোকা, ওপর দিক নিচের দিকে একটু ঢোকা, আর দুপাশটা একটুখানি ফুলে গেছে। তাহলে আমাদের পৃথিবী হচ্ছে তোমার এই কমলা লেবুর মতো উপবৃত্তাকার টাইপের। তো আমরা এখানে এরকম একটা ছবি আমরা দিয়েছি, গোলাকার মনে হচ্ছে কিন্তু গোলাকার নয়। এবারে এই পৃথিবী বা তোমরা একটা বলকে চিন্তা করো, হ্যাঁ একটা ক্রিকেট বল বা ফুটবলকে চিন্তা করো, সেই বলের মাঝখান দিয়ে একটা পুরো রেখা চিন্তা করো, পুরো বৃত্তাকার রেখা, হ্যাঁ গোল করে চলে গেছে। তাহলে এই পৃথিবীর মাঝখান দিয়ে এরকম ভাবে রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাটাকে আমরা বলছি 0 ডিগ্রি লাইন। এই 0 ডিগ্রিকে আমরা বলছি বাবা নিরক্ষ রেখা। কি বলছি আমরা? নিরক্ষ রেখা। এবং তারপরে এই নিরক্ষ রেখার উপরে প্রতি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে এইভাবে আস্তে 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 গিয়ে এখানে 90-এ গিয়ে মিলে গেছে। তাহলে কতগুলো দাগ টানতে হয়েছে এখানে? এরকমভাবে কতগুলো দাগ টানতে হয়েছে? এরকমভাবে দাগ টানতে হয়েছে আমাদের টোটাল 89 খানা, 89 খানা। তাহলে ওপরে 89 খানা ঘর আছে, নিচে আমাদের 89 খানা ঘর আছে।
এই রেখাগুলোকে আমরা কি বলছি? এই রেখাগুলোকে বলছি আমরা অক্ষরেখা। কি বলছি আমরা? অক্ষরেখা। তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, সেন্ট্রালের পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সেখান থেকে আমাদের স্টেট যদি কপি করে তাহলে পরীক্ষায় দেবে টোটাল অক্ষরেখার সংখ্যা কতগুলো। তাহলে তুমি বলবে ওপরে আছে 89, নিচে 89, স্যার ওকে ফাইন, আর এখানে একটা আছে 0 ডিগ্রি লাইন, তাহলে এখানে হচ্ছে 1 হচ্ছে 0 ডিগ্রি লাইন। টোটাল অক্ষরেখার সংখ্যা আমাদের এখানে হয়ে যাচ্ছে 9 9 18 একে 19-এর 9, 19-এর 9 হাতে রইল 1, 8 8 16 একে 17, তাহলে 179 খানা টোটাল আমাদের অক্ষরেখার সংখ্যা। তার মধ্যে মাঝখান দিয়ে যেটা চলে গেছে এটার নাম হচ্ছে আমাদের নিরক্ষরেখা বা মূল মধ্য রেখা। এবারে দেখো এই নিরক্ষরেখার ওপরের দিকটা আমরা উত্তর বলি। কি বলি? ওপরের দিকটা আমরা উত্তর নাম দিই, নিচের দিকটা আমরা কি বলি? দক্ষিণ নাম দিই। ওপরে নর্থ, নিচে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ইস্ট, এদিকে হচ্ছে আমাদের ওয়েস্ট, তাই তো? এরকম ভাবে আমরা বিবেচনা করি পেপারের মধ্যে। তাহলে ওপরে হচ্ছে কি বাবা? নর্থ, নিচে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে আমাদের ইস্ট, এদিকে হচ্ছে আমাদের ওয়েস্ট। তাহলে ওপরে হচ্ছে নর্থ, তার নিচে হচ্ছে সাউথ, মানে উত্তর ওপরে, নিচে হচ্ছে দক্ষিণ। তাহলে ওপরের দিকে গিয়ে যদি আমরা 23.5 ডিগ্রি উত্তরে যাই, এই 23.5 ডিগ্রি উত্তরে একটা দাগ আমরা এখান থেকে পেয়ে যাব। এই 23.5 ডিগ্রি উত্তরে এই দাগটাকে আমরা বলছি মানে 23 আর 24-এর মাঝখানে, 23 আর 24-এর মাঝখানে, তাহলে এই দাগটাকে আমরা বলবো কর্কট ক্রান্তি রেখা। আর এই কর্কট ক্রান্তি রেখা যেটা ভারতের উপর দিয়ে গেছে, ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, আর পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিয়ে গেছে। আমরা বললাম গুঁড়ো মাছ, 8টা রাজ্যের নাম কি বললাম? গুঁড়ো মাছ, ঝাঁপা তিমি, মনে থাকবে গুঁড়ো মাছ, ঝাঁপা তিমি। এবং পশ্চিমবঙ্গের 5টা রাজ্যের 5টা জেলার নাম বললাম কি কি বাবা? পুরুলিয়া বললাম, বাঁকুড়া বললাম, পূর্ব বর্ধমান বললাম, পশ্চিম বর্ধমান বললাম, নদিয়া বললাম, রাখতে হবে মনে। এবং নিচের দিকে সেমভাবে যদি আমরা দেখি এখানে 23.5 ডিগ্রি দক্ষিণ, এখান দিয়ে যদি আমরা একটা রেখা কল্পনা করি, ভাবি মানে 23 আর 24-এর মাঝখানে, 23 আর 24-এর মাঝখানে, তাহলে এটা পাবো 23.5 ডিগ্রি দক্ষিণ। আর এই রেখাটাকে আমরা বলবো মকর ক্রান্তি রেখা। তাহলে উপরে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, নিচে হচ্ছে আমাদের মকর ক্রান্তি রেখা। সেরকম ভাবেই ওপর দিকে গিয়ে যদি আমরা দেখি 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি মানে 66 আর 67-এর মাঝখান দিয়ে যদি আমরা একটা লাইন কল্পনা করি, তাহলে পরে সেটা হবে আমাদের সুমেরু বৃত্ত। এবং নিচের দিকে সেম ভাবে 66.5 ডিগ্রি দক্ষিণকে আমরা বলবো কুমেরু বৃত্ত। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। বাদ বাকি কোর্সের ভেতরে তো ম্যাডাম এখানে পড়াচ্ছেনি। তোমরা যদি ভাবো স্যার আমরা পঞ্চায়েতের জন্য পড়তে চাই, তাহলে পঞ্চায়েতের কোর্স কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, প্রচুর ছেলেমেয়ে জয়েন করেছে। তোমরা যারা ভাবছো এখনো স্যার আমাদের পরীক্ষার ফর্ম বেরোবে তারপরে আমরা জয়েন করবো, তাহলে কিন্তু তুমি ভুল করছো, কারণ ততদিনে তোমার থেকে কিন্তু বহু ছেলে এগিয়ে যাবে। চাকরির পরীক্ষার প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে, আরও আগে থেকে শুরু করলে ভালো হতো। কিন্তু তুমি এখনো শুরু না করো তাহলে আমাদের পঞ্চায়েতে কিন্তু যুক্ত হতে পারো। এখানে বাংলা থেকে, ইংলিশ থেকে, আমাদের ম্যাথ থেকে শুরু করে জিকে জিএস এর প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা স্যার ম্যাডাম পড়াচ্ছেন। যেমন আমি ওখানে পার্টিকুলার সায়েন্স পড়াচ্ছি, এখানে পুরো জিকের কোশ্চেনগুলো বলছি। আমাদের অন্যান্য স্যার ম্যাডামদের সময় নেই, তাই আমি বলে দিচ্ছি এখানে জিওগ্রাফির কোশ্চেন, হিস্ট্রির কোশ্চেন বলে দিচ্ছি, কিন্তু ব্যাচের মধ্যে প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু আলাদাভাবে পড়ান। এবং তোমাকে মনে রাখতে হবে আমাদের জিকে জিএস এর পার্টেও কিন্তু নাম্বার বাড়বে। যদি তুমি ভাবো যে বিগত বছরের প্রশ্ন দেখে ভাবো স্যার জিকে জিএস থেকে মাত্র 10 নাম্বার থাকবে, তাহলে তুমি ভুল করছো। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ইন্টারভিউয়ের নাম্বার কমে যাবে। ইন্টারভিউয়ের নাম্বার এখানে আগে ছিল 15 নাম্বার, এখন করে দেবে 5 নাম্বার। তাহলে 5 নাম্বার এখানে যদি ইন্টারভিউ হয়ে যায়, তাহলে এখানে 10 নাম্বারের কোশ্চেন বাড়াতে হবে। 15 নাম্বার থেকে 5 নাম্বার হয়ে গেল, তাহলে 10 নাম্বার এখানে কোশ্চেন বাড়িয়ে দিতে হবে। আর 10 নাম্বারের কোশ্চেন আমি বলে দিচ্ছি তোমাকে জিকে জিএস এর পার্ট থেকে কিন্তু বাড়াতে বাধ্য হবে সরকার। এবং এই জিকে জিএস এর পার্ট তখন তোমাকে পড়তে হবে। এবং এখানে যদি তুমি কোশ্চেনগুলো পারো তাহলে দেখে কোশ্চেন করতে পারবে, এখানে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর চলে আসবে। ক্লিয়ার? তো প্রিপারেশন করতে হবে, ভালো করে যুক্ত হও, এখানে স্পেশাল অফার তুমি পেয়ে যাবে, আমাদের ইউ স্টাডি অ্যাপে যুক্ত হয়ে যাও। এছাড়া ভাবছো যারা পুলিশের ব্যাচে ভর্তি হবো, স্যার আমাদের পুলিশের ব্যাচ শুরু হচ্ছে, পুলিশের ব্যাচ এখনো শুরু হয়নি, আমাদের শুরু হবে 1 আমাদের জুলাই থেকে শুরু হচ্ছে। তো এখনই তুমি অতি সত্ত্বর জয়েন করতে পারো আমাদের পুলিশের ব্যাচের মধ্যে, কারণ এখানে প্রথম 500 জনকে কিন্তু স্পেশাল অফার দেওয়া হবে। আর পুলিশে তোমরা জানো 20,000 ভ্যাকেন্সি আসবে বলেছে, 20,000-এর থেকেও বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আমাদের পুলিশের মধ্যে। প্রায় ভ্যাকেন্সি ধরে নাও যদি গণনা করা হয়, রাজ্য পুলিশের মধ্যে 1 লাখ ভ্যাকেন্সি আছে। এবার তোমার 20,000 এবছর দিচ্ছে সরকারের টেন্ডেন্সি, 20,000 আমি এবছর দেবো, 20,000 পরের বছর দেবো, 20,000 তার পরের বছর দেবো। তাহলে প্রতি বছর ভ্যাকেন্সি আসতে থাকবে। ধরে নাও পুলিশের ভ্যাকেন্সি যখন আসছে এবছর 20,000, পরের বছরও কিন্তু 20,000 আসবে। তাহলে তোমাকে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। পুলিশের ব্যাচে তুমি যদি জয়েন করে নাও, ভালো করে প্রিপারেশন করো, আমাদের প্রচুর ছেলেপেলে কনস্টেবলে চাকরি করছে, এসআইতে চাকরি করছে,
দেখে নেবে স্যার ইন্টারভিউ করেছেন, দেখে নেবে সব পুলিশে চাকরি করে, এসএসসি জিডিতে চাকরি পেয়েছে। তো তুমি এখন থেকে প্রিপারেশন কিন্তু করতে পারো, একবার প্রিপারেশন করবে এখান থেকে তোমার পুলিশের সমস্ত কিছু কভার হয়ে যাবে। ওই জন্য নাম দিয়েছি আমরা পুলিশ ফাউন্ডেশন। পুলিশ ফাউন্ডেশনে সমস্ত পুলিশ থেকে, কনস্টেবল থেকে, এসআই থেকে, আবগারি পুলিশ থেকে সব কিন্তু একটা ব্যাচের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যুক্ত হতে পারো, আমাদের ইও স্টাডি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নাও। এছাড়া পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ তো রয়েছেই, তোমরা জানো। এছাড়া আমাদের এসএসসি জিডির জন্য 2027-এর জন্য কিন্তু ব্যাচ রয়েছে। আর যারা ভাবছো স্যার আমরা রেলের জন্য প্রিপারেশন করব, আমরা এসএসসির অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন করব, তাদের জন্য আমাদের এসএসসি ফাউন্ডেশন, রেল ফাউন্ডেশন এসবগুলো কিন্তু রয়েছে, তুমি জয়েন করে নিতে পারো। আমাদের কোর্সে যাও, দেখতে পাবে কি কি সুযোগ সুবিধা পাবে এখান থেকে। স্যার পুরো লাইভ ক্লাস করতে পারবে, সমস্ত স্যার ম্যাডামরা লাইভ ক্লাস করান। যদি লাইভ ক্লাস তুমি না করতে পারো তাহলে সেই ক্লাসগুলোকে রেকর্ডের আকারে থাকবে, যতদিন তোমার কোর্সের ভ্যালিডিটি থাকবে ততদিন তুমি কিন্তু সেই ক্লাসগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে যতবার খুশি কিন্তু দেখতে পারো। পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের, মক টেস্ট তুমি এখান থেকে দিতে পারবে, বাইরে কোথাও মক টেস্ট কেনার দরকার নেই। মক টেস্টের লেভেল তোমাকে এমন দেওয়া হবে, মক টেস্ট আমি তোমাকে কথা দিচ্ছি, মক টেস্টের লেভেল তুমি এমন পাবে যে মক টেস্টের থেকেই তুমি কমন পেয়ে যাবে, বা ওই টাইপের কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে যাচাই করতে পারবে যে কতটা প্রিপারেশন আমার হলো। তার সঙ্গে তুমি এখান থেকে কি পেয়ে যাচ্ছ, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পেয়ে যাচ্ছ। এখানে তোমার যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালে সেখানে তোমার 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমার সেই টিচার অ্যান্সার দিয়ে দেবে। চলে এসো, তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কল করে নেবে, ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে আমাদের, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর বার পরীক্ষায় দিয়েছে, শুধু গ্রাম পঞ্চায়েত নয় অন্যান্য পরীক্ষাতেও কিন্তু কোশ্চেন দিয়েছে। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? স্যার আমরা জানি কি বাবা, বেঙ্গল গেজেট, বা এটাকে আমরা হিকিস গেজেট বলি। স্যার হিকিস গেজেট কেন বলি? কারণ এই হিকি হচ্ছে তোমার একজন ইংরেজ, যিনি প্রথম হচ্ছে তোমার ভারতে কি করেছিলেন না এই পত্রিকা চালু করেছিলেন। স্যার এই পত্রিকা কিরকম পত্রিকা ছিল? এই পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা। এনার নাম হচ্ছে তোমার জেমস হিকি। জেমস হিকি এই ব্যক্তি হচ্ছে 1780 সালে, মনে রাখবে, প্রথম হচ্ছে ইংরেজি ভাষায় সাপ্তাহিক পত্রিকা। এটা মাসিকও নয়, এটা হচ্ছে দৈনিক পত্রিকাও নয়, সাপ্তাহিক মানে সপ্তাহে প্রকাশ হয়, 7 দিন অন্তর অন্তর, শনিবার করে প্রত্যেক সপ্তাহে আসতো, শনিবার করে, মনে রাখবে। তাহলে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন। এনার গল্প শুনবে, বলে না ইংরেজরা সবসময় খারাপ ছিল না, কিছু ইংরেজ ছিল ভালো, তার মধ্যে একজন ছিলেন এই জেমস হিকি, যিনি 1780 সালে শুরু করেছিলেন। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে এই পত্রিকাকে বন্ধ করে দিতে হয়েছিল, কারণ সংবাদ মাধ্যমের কাজ ছিল সত্যকে তুলে ধরা। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে তোমার সত্য জিনিসকে তুলে ধরা মানুষের সামনে, এবং সেই কাজটা করতে গিয়েই 2 বছর পরে 1982 সালে কিন্তু জেমস হিকির এই যে বেঙ্গল গেজেট এই পত্রিকা কিন্তু বন্ধ করে দিতে হয়েছিল, বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছিল। ওয়ারেন হেস্টিংস তখনকার ভারতের, ঠিক আছে, যে জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, নাম তোমরা পড়বে ইতিহাসের মধ্যে। এই ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে অনেক এখানে কারচুপি দুর্নীতির এখানে অভিযোগ আনা হয়েছিল, সেই জন্য এনার এই পত্রিকা, সাপ্তাহিক পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পড়ে রাখবে, ইতিহাসের মধ্যে এগুলো পড়াবেন তোমাদের ম্যাডাম। চলে এসো, আরো কিছু পত্রিকার নাম দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথম মাসিক পত্রিকার নাম যদি পরীক্ষায় দিয়ে দেয় যে প্রথম মাসিক পত্রিকার নাম কি, তাহলে কি আসবে? যেটা মাসে মাসে প্রকাশ হয়, দিগদর্শন। 1818 সালে প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসে, প্রথম এটা মাসিক পত্রিকা। যদি বলে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা, কারণ যেটা ছিল বেঙ্গল গেজে সেটা ইংলিশে ছিল, শনিবার করে আসতো। আর এটা কি বাবা, এটা হচ্ছে বাংলায় সাপ্তাহিক পত্রিকা যদি দেয় পরীক্ষায়, তাহলে বলবে সমাচার দর্পণ। এটাও 1818 সালে এসেছিল, এটা এসেছিল মে মাসে। ক্লিয়ার? আর যদি বলে প্রথম বাংলায় দৈনিক পত্রিকা, মানে প্রতিদিন আসবে, তাহলে প্রতিদিন যদি দৈনিক পত্রিকার নাম জিজ্ঞেস করে তাহলে বলবে সংবাদ প্রভাকর। 1839 সালে এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয়। তাহলে পেয়ে গেলাম এখানে প্রথম মাসিক পত্রিকার নাম দিগদর্শন। প্রথম মাসিক পত্রিকা কি বাবা? দিগদর্শন। যদি বলি এখানে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ। যদি বলি প্রথম এখানে সাপ্তাহিক পত্রিকা বা প্রথম পত্রিকা, তাহলে হবে কি বাবা? বেঙ্গল গেজেট। এবং যদি বলি প্রথম দৈনিক পত্রিকা, তাহলে সংবাদ প্রভাকর। ঠিক আছে, মনে থাকবে এখানে। দেখো, প্রভাতে আসতো প্রভাকর, মনে রাখবে, প্রভাতে আসতো, প্রতিদিন প্রভাতে আসতো প্রভাকর। ঠিক আছে, ক্লিয়ার? এখানে দিগদর্শন করতে হতো, দিগদর্শন, ঠিক আছে, এখানে মাসে আসতো দিগদর্শন, দর্শন করবে একবার মাসে, দিগদর্শন। সমাচার দর্পণ, এখানে সমাচার দর্পণ দেখবে সপ্তাহে, তাহলে সপ্তাহে আসবে দর্পণ, বাংলা সাপ্তাহিক পত্রিকা দর্পণ, ইংলিশ সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট। আর যদি আসে পুরো মাসে আসলে দর্শন আসবে, তাহলে এখানে আসবে দিগদর্শন। আর যদি প্রতিদিন আসতো তাহলে প্রভাকর, সংবাদ প্রভাকর। এরকম ভাবে তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার অক্সিজেনের রাসায়নিক সংকেত কি? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, যারা আমার ক্লাস করেছে এই সমস্ত প্রশ্ন তারা উড়িয়ে দেবে, একেবারে ধোঁয়া করে দেবে। স্যার অক্সিজেনের রাসায়নিক সংকেত কি? দেখো, অক্সিজেনের রাসায়নিক সংকেত আমরা জানি O2 হয়। মনে রাখবে, যে কোনো গ্যাসীয় পদার্থ
যে কোনো গ্যাসীয় পদার্থ তাদের অণুর সংকেত বা তাদের সংকেত সবসময় নিচে 2 আসবে, কারণ এখানে O2 আছে, H2 আছে, N2 আছে। গ্যাসীয় পদার্থের অণু হচ্ছে দুখানা পরমাণু নিয়ে তৈরি হয়, তাহলে এখানে দুখানা অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হচ্ছে, অক্সিজেন প্লাস অক্সিজেন মিলে O2 তৈরি করছে। যদি বলে স্যার ও মানে কি, ও মানে হচ্ছে পরমাণু, এই দুটো হচ্ছে পরমাণু, তাহলে এখানে হচ্ছে পরমাণু, দুটো পরমাণু নিয়ে কি তৈরি হচ্ছে, একটা অণু তৈরি হচ্ছে। অণুগুলো স্বাধীন অবস্থায় থাকতে পারে, অণুগুলো স্বাধীন অবস্থায় থাকতে পারে, পরমাণু স্বাধীন অবস্থায় থাকতে পারে না। বোঝা গেল? এটা হচ্ছে অধাতুর ক্ষেত্রে। অধাতুর ক্ষেত্রে সবসময় দুখানা পরমাণু নিয়ে একটা অণু তৈরি হবে। তুমি নাইট্রোজেন বলো, নাইট্রোজেন স্যার N2 হয়, হাইড্রোজেন বলো H2 হয়, তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক অণু, মৌলিক পদার্থ, অন্য কোনো পদার্থ মিশে নেই, মৌলিক পদার্থের অণু। আর যদি বলো স্যার ধাতু, যদি ধাতুর অণু আসে, মনে রাখবে ধাতুর ক্ষেত্রে একখানা পরমাণু নিয়েই একটা অণু তৈরি হয়। তাহলে যেমন এনে সোডিয়াম, এনে মানে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের এটা হচ্ছে পরমাণু, এটাই হচ্ছে পরমাণু। আবার সোডিয়ামের যদি আমরা অণুর কথা বলি, তাহলে সোডিয়ামের অণুর সংকেত হচ্ছে এনে, এনেই হচ্ছে এর অণু। তার মানে একটা পরমাণু নিয়ে একটা অণু তৈরি হচ্ছে। যদি আয়রন বলি, আয়রন হচ্ছে Fe হয় স্যার, Fe হচ্ছে পরমাণু, আবার Fe হচ্ছে অণু। ধাতুর ক্ষেত্রে একটা পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়, আর অধাতুর ক্ষেত্রে দুখানা পরমাণু নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা করে অণু তৈরি হয়। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান হলেন, রাজ্যসভার চেয়ারম্যান কে জানতে চেয়েছে। কোন পরীক্ষায় কোশ্চেন দিয়েছে স্যার? গ্রাম পঞ্চায়েত 2018-তে প্রশ্ন দিয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান মনে রাখবে কে হচ্ছে, উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি। তাহলে অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে গেল। ভারতের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি হচ্ছে রাজ্যসভার হচ্ছে কি হচ্ছে চেয়ারম্যান। আর লোকসভা বলে একটা জিনিস রয়েছে, সেই লোকসভার চেয়ারম্যানকে, লোকসভার চেয়ারম্যান মনে রাখবে স্পিকার, লোকসভার চেয়ারম্যান হচ্ছে স্পিকার। স্যার রাজ্যসভা লোকসভা কি? দেখো রাজ্যসভা লোকসভা হচ্ছে একটা উচ্চ কক্ষ বলি আমরা, একটা নিম্ন কক্ষ বলি আমরা। রাজ্যসভা হচ্ছে আমাদের উচ্চ কক্ষ বলা হয়, উচ্চ কক্ষ বা উচ্চ সভা বলা হয়, আর লোকসভাকে আমাদের নিম্ন কক্ষ বলা হয় বা নিম্ন সভা বলা হয়। স্যার রাজ্যসভা লোকসভা এই দুটো সভা নিয়ে হচ্ছে তোমার আমাদের সেন্ট্রাল দিল্লিতে, দিল্লিতে দুটো বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে এক জায়গায় রাজ্যসভা, ওখানে বসলো রাজ্যসভা লোক, চলুন আমরা যাই একটুখানি বসি, সব ওখানে বসে সব বৈঠক করে ওরা, ঠিক আছে। একজন উপরে চেয়ারম্যান বসে থাকে, হ্যাঁ তিনি ঠকঠক করে আস্তে আস্তে, ঠিক আছে, সাইলেন্ট সাইলেন্ট করে, আর লোকজন ওখানে কি করে না ঝামেলা করে, বিভিন্ন রকম তর্ক বিতর্ক নিয়ে, বিভিন্ন রকম বিল নিয়ে তর্ক বিতর্ক চলে, কথোপকথন চলে, দেশের কিভাবে উন্নতি সাধন করা যায়। আমরা যে সমস্ত এমপিদের পাঠাই, সেই এমপিরা ওই রাজ্যসভার মধ্যে বসে, ওই লোকসভার মধ্যে বসে। তাহলে যাদেরকে আমরা ডাইরেক্ট আমরা ইলেকশন করে পাঠাই, দেখবে লোকসভার ভোট হয়, সেই লোকসভার ভোটে হচ্ছে তোমার ডাইরেক্ট আমরা ইলেকশন করে পাঠাই, ওখানে 550 জনের সিট আছে, তার কারণে গিয়ে 550 জন বিভিন্ন রাজ্য থেকে গিয়ে বসে। রাজ্যসভার যারা এমপি হয় তারাও ওখানে নির্বাচিত হয়ে যায়, কিন্তু আমরা ডাইরেক্ট তাদেরকে নির্বাচিত করি না, ওরা হচ্ছে বিভিন্ন এমএলএ দ্বারা নির্বাচিত হয়ে তারপরে হচ্ছে তোমার ওখানে গিয়ে বসেন। ওখানে হচ্ছে 250 জনের সিট থাকে, 250 জন বসার লোক থাকে। রাজ্যসভাকে আমরা স্থায়ী কক্ষ বলি বা উচ্চ কক্ষ বলি কেন? তার কারণ রাজ্যসভা কখনো ভাঙা হয় না, রাজ্যসভা কখনো ভাঙা যায় না। প্রতি 2 বছর পর পর 1/3 লোক হচ্ছে অবসর নিয়ে নেয়, 1/3 লোক চলে যায়, আবার 1/3 লোক আসে, 1/3 ভাগ লোক চলে যায়, 1/3 ভাগ লোক ওখানে চলে আসে, ঠিক আছে। ওর প্রেসিডেন্ট ওর হচ্ছে তোমার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি হন, এবং হচ্ছে তোমার এই যে লোকসভা রয়েছে, এই লোকসভাতে হচ্ছে তোমার কি হয়, আমরা নির্বাচন করে পাঠাই, এখানে সব প্রধানমন্ত্রীরা বসে, ঠিক আছে। ওটা প্রতি 5 বছর অন্তর অন্তর কি হয়ে যায় না ডিমলিশ হয়ে যায়, প্রতি 5 বছর অন্তর অন্তর ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন করে আবার যে দল জেতে সেই দল আবার সেখানে হচ্ছে তোমার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে দল তৈরি করে, আবার হচ্ছে নতুন করে লোকসভা তৈরি হয়। তাহলে প্রতি 5 বছর অন্তর অন্তর এটা চেঞ্জ হয় বলে আমরা বলি লোকসভা হচ্ছে তোমার স্থায়ী কক্ষ না, লোকসভা হচ্ছে অস্থায়ী কক্ষ, মনে রাখবে। এগুলো বিদেশ স্যার তোমাদেরকে পড়ান, আমি শর্টে তোমাদেরকে বলে দিলাম, মনে রাখবে। রাজ্যসভা এনার চেয়ারম্যান হচ্ছে তোমার পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হন, এবং ডেপুটি চেয়ারম্যান হচ্ছে তোমার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত একজন, যারা সদস্য রয়েছে তাদের থেকে নির্বাচিত একজন ব্যক্তিকে করা হয়। চলে এসো রাজ্যসভা, এই জায়গায় লেখা আছে এখানে রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হয়, একটু আগে তোমাকে বললাম রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হচ্ছে কারণ এটা কখনো ভাঙে না। আর এখানে লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ, এটা প্রতি 5 বছর অন্তর অন্তর ভেঙে যায়, মনে রাখবে। এটা হচ্ছে জনগণের সভা, হাউস অফ পিপল বলা হয়, কারণ মানুষজন ভোট দিয়ে যাদেরকে এমপি করে সেই এমপিরা ওখানে গিয়ে বসেন। 550 জনের বললাম, যেখানে 543 জন নির্বাচিত রয়েছেন, এখন 550 জনের আসন আছে, 550 জনের আসন আছে, কিন্তু 543 জন বর্তমানে ওখানে নির্বাচিত হয়ে বসে আছেন, বাদ বাকি 7 জন ওখানে শর্ট আছে। তুমি যদি যেতে চাও তাহলে ভোটে নির্বাচিত হয়ে যাও, চলে যাও, ঠিক আছে। আর 250 জন হচ্ছে তোমার রাজ্যসভা, 250 জনের মধ্যে 245 জন এখানে আসনে কার্যকর রয়েছে, 5 জন এখানে এখনো 5 জনের সিট ফাঁকা আছে, ক্লিয়ার। প্রতি 5 বছর অন্তর অন্তর এটা ভেঙে যায়, বললাম অস্থায়ী, কেন অস্থায়ী বলে দিয়েছি, এবং এটা হচ্ছে স্থায়ী, প্রতি
বছর অন্তর অন্তর 1/3 লোক করে এখানে কি হয়ে যায়, অবসর নিয়ে নেয়, আবার 1/3 লোক এখানে চলে আসে। তাহলে এরকম ভাবে এটা স্থায়ী কক্ষে পরিণত হয়ে যায়। এটা 5 বছর মেয়াদ থাকে, এটা 6 বছর মেয়াদ থাকে, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 সদস্য অবসর নিয়ে নেন। ক্লিয়ার? এর হচ্ছে বললাম স্পিকার হচ্ছেন, এর হচ্ছে চেয়ারম্যান, যেটাকে আমরা বলছি উপরাষ্ট্রপতি। ক্লিয়ার? রাজ্যসভা, লোকসভা আশা করছি ক্লিয়ার হলো। বাদ বাকি বিদেশ স্যার তোমাদেরকে কোর্সের ভেতর বোঝাবেন। নেক্সট চলে এসো স্যার। 21শে জুন 2018 তারিখে উদযাপিত চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি ছিল? দেখো একটু কয়েকদিন আগেই আমাদের 21শে জুন কিন্তু হয়ে গেছে। তো পরীক্ষায় কোশ্চেন কিন্তু দিয়েছে গ্রাম পঞ্চায়েত 2018-তে যে 21শে জুন 2018 তারিখে 2018-তে পরীক্ষা কবে হয়েছিল, 2018 পরীক্ষা হয়েছিল, তো ওই জন্য 2018 সালটা দিয়েছে। এবার 2026-এ যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু 2018 সালটা দেবে না, 2026 সালটা দেবে। তো 26 সালটা আমাদের মনে রাখতে হবে। এটা আমি জাস্ট অ্যান্সার তোমাদেরকে বলে দিচ্ছি যে 2018 সালে এটা ছিল উত্তর আমাদের যোগা ফর পিস, কিন্তু তোমাকে উত্তর দেবে এখানে আমাদের 2026-এর রেসপেক্টে। স্যার তাহলে কি প্রশ্ন দেবে যে 2026-এর থিম কি ছিল? 2026-এ আমাদের 21শে জুন যে যোগ দিবস পালন হয়েছে তার থিম কি ছিল? মনে রাখবে তার থিম ছিল যোগা ফর হেলদি এজিং। যোগা ফর হেলদি এজিং, মনে রাখবে যোগা ফর হেলদি এজিং, এটা হচ্ছে তোমার 2026-এর থিম। মনে রাখবে 2018-তে পরীক্ষা হয়েছিল তখনকার থিম দিয়েছে, 2026-এ পরীক্ষা হলে 26-এর থিম দেবে। স্যার এখান থেকে আর কি কি প্রশ্ন দেবে? না, এখান থেকে প্রশ্ন দেবে যোগ দিবস কবে। স্যার যোগ দিবস কবে হয়? যোগ দিবস হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে 2026 সালে 12তম পালন হয়েছে, এটা 21শে জুন হয়। 21শে জুন নামটা মনে রাখবে, 21শে জুন হচ্ছে তোমার আন্তর্জাতিক যোগ দিবস হয়, এবং 2026 সালে এটা 12তম যোগ দিবস পালন হলো। 12তম যোগ দিবস আর কোথায় পালন হয়েছে এই পরীক্ষায় কোশ্চেন দেবে। তোমরা দেখেছিলে, যারা খবর টবর দেখো তারা জানো যে এখানে আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় হয়েছে কলকাতার রেড রোডে। কলকাতার রেড রোডের মধ্যে হয়েছিল। কলকাতার রেড রোডে সবাই বসে, হ্যাঁ সাদা জামা পরে রেড রোডে বসে সবাই মিলে কি করছে, যোগ দিবস পালন করছে। ঠিক আছে, 1 2 3 4 সব যোগ দিবস পালন করছিল। ক্লিয়ার? একদিন ভাবছে যোগ করলেই হয়ে যাবে। দাদা আপনাদের একদিন যোগ দিবস পালন করলে হবে না, প্রত্যেক দিন যোগা করলে তাহলেই কিন্তু শরীরের কাজ হবে। যোগ দিবসের দিন একদিন সবাই বসে গেলে যোগ দিবস পালন করলে শরীরের কিছু কাজ হবে না, বরং হাত পা ব্যথা হয়ে যাবে। তো আমি বলি সবসময় শারীরিকভাবে শক্তপোক্ত হও, প্রতিদিন এক্সারসাইজ করো, এবং প্রতিদিন অন্তত চেষ্টা করো আধ ঘন্টা মতো করে বাড়িতে করো, মাঠে করো, এক্সারসাইজ করো। ঠিক আছে, শুধু যোগ দিবসের দিন দেখালে কিন্তু হবে না। ক্লিয়ার? তাহলে এখানে নামগুলো মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। স্যার ভারতের কফি গবেষণাগার কোথায় রয়েছে? কফি গবেষণাগার পরীক্ষায় দেবে, কফি গবেষণাগার, ধান গবেষণাগার, পাট গবেষণাগার, এই সমস্ত কোথায় কোথায় অবস্থান করছে মনে রাখবে। কফি গবেষণাগার মুন্নার হবে না, কুরনুল হবে না, মহীশূর হবে না, চিকমাগালুর উত্তর নাম্বার, অপশন নাম্বার সি। তাহলে মনে রাখতে হবে, এগুলো জাস্ট তুমি মনে রেখে চলে যাবে। কিছু কিছু গবেষণাগারের নাম তোমাকে দিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখো, কেন্দ্রীয় ধান গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থান করছে? স্যার কটকে, উড়িষ্যার কটকে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো কোশ্চেন, পরীক্ষা দিতে পারে। স্যার গম বার্লি গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হচ্ছে কার্নাল। কার্নাল কোথায়? স্যার হরিয়ানাতে অবস্থান করছে। আর মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে পাট এবং আনুষঙ্গিক তন্তু, পাট বলো, কার্পাস বলো, এইসব গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুরে, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখান দিয়ে 3টে পেয়ে গেলে, ওখান দিয়ে কফি পেয়ে গেলে। মনে রাখবে 4টে গবেষণাগার বলে দিলাম। নেক্সট কোশ্চেন, স্যার ভারতের রেপো রেট কার দ্বারা ঘোষিত হয়? দেখো কোশ্চেন দিয়েছে পরীক্ষায় গ্রাম পঞ্চায়েত 2018-তে, যে রেপো রেট কি বা কার দ্বারা ঘোষণা করা হয়। রেপো রেট, রিভার্স রেপো রেট, দুটো কনসেপ্ট তোমাদেরকে বলে দিচ্ছি, তার আগে এর উত্তর বলে দিই। এই রেপো রেট ঘোষিত হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, ভারতের আরবিআই দ্বারা কিন্তু এটা ঘোষিত হয়। স্যার তাহলে রেপো রেট কি বা রিভার্স রেপো রেট কি? দেখো রেপো রেট কি, আমরা ব্যাংকে টাকা পয়সা রাখি, ব্যাংকে যখন টাকা পয়সা রাখি তখন ব্যাংক আমাদের কি করে, ইন্টারেস্ট দেয়। এবার ব্যাংক কি করে ইন্টারেস্ট কামায় বা ব্যাংকের ইনকাম কি হয়? ব্যাংক কি করে, লোন দেয়। ব্যাংক কাদেরকে লোন দেয়? বড় বড় সব বিজনেসম্যানদেরকে লোন দেয়, সংস্থাকে লোন দেয়। হ্যাঁ, সেই লোনে যখন বিজনেসম্যানরা লোন নেয় তারা ইন্টারেস্ট পে করে, বা আমরা যখন লোন নিই লোনের ইন্টারেস্ট পে করি, সেই ইন্টারেস্টটা ব্যাংকের ইনকাম। এবার মনে করো কেউ লোন নিল না, তুমি ব্যাংকে টাকা রেখে যাচ্ছ, কেউ লোন নিল, বললো না দাদা আমাদের লোন লাগবে না, আমরা টাকা পয়সা বেশি পেমেন্ট করতে পারবো না, নিজের টাকা দিয়ে আমরা কাজ করবো। বলো ঠিক আছে, তাহলে ব্যাংকে তুমি টাকা রাখছো, ব্যাংকে তো টাকা জমছে, ব্যাংক সবাইকে মনে করো লোন টোন দেওয়ার পরও তার কাছে টাকা রয়েছে, সে কি করবে? টাকা ফেলে রাখলে কি পারবে না। তখন সে কি করবে? তখন সে রিজার্ভ ব্যাংকের কাছে চলে যাবে, আরবিআই। বলে দাদা বাঁচান। বলে কি, কেন কি হয়েছে? আরবিআই তখন বলবে কি হয়েছে? বলে যে আমাদের কাছে প্রচুর টাকা পয়সা জমে গেছে, কি করব? বলে ঠিক আছে আমার কাছে দাও, নিয়ে এসো টাকা পয়সা নিয়ে এসো। তখন রিজার্ভ ব্যাংক টাকা পয়সাগুলো নিয়ে নেবে, রিজার্ভ ব্যাংক টাকা পয়সাগুলো নিয়ে নেবে ব্যাংকের কাছ থেকে। তো ব্যাংক বলে দাদা টাকা পয়সা তো দিলাম, কিছু পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে, আমরা তোমাকে দেবো, ইন্টারেস্ট দেবো, কিন্তু খুব কম দেবো। বলে কত দেবেন?
তখন ওরা বলবে ঠিক আছে অল্প স্বল্প দিয়ে দেবো 3%, 3.5% মতো দিয়ে দেবো। তো ব্যাংক যখন টাকা রিজার্ভ ব্যাংকে রেখে দেবে, রিজার্ভ ব্যাংক মানে হচ্ছে তোমার আরবিআইতে রেখে দেবে, তো এই রিজার্ভ ব্যাংক হচ্ছে তোমার ওদেরকে ইন্টারেস্ট দেবে। আবার মনে করো উল্টো কেসও হতে পারে। স্যার উল্টো কেস কিরকম? উল্টো কেস হচ্ছে তোমার, তুমি মনে করো ব্যাংকে টাকা রাখছো, এবার ব্যাংকের থেকে লোন নেওয়ার লোকের সংখ্যা বেড়ে গেল, তোমরা অল্প অল্প টাকা রাখছো, আমরা অল্প অল্প টাকা রাখছি, বললাম না ব্যাংকে টাকা রাখবো না, ইন্টারেস্ট কম দেয়, ব্যাংকে টাকা রাখবো না, সোনা কিনবো, সোনাটা না বেশি করে লোকজন কিনছে, তাহলে এবারে কি হচ্ছে, ব্যাংকে টাকা রাখার পরিমাণ কমে যাচ্ছে। এবার লোন নিতে আসলো, সব লোকজন লোন নিতে আসছে, ব্যাংকের কাছে অত টাকা নেই, মানে তারা তো লোন নিতে আসছে, সবাই কি করবো, ও ছুটবে ব্যাংকগুলো, রিজার্ভ ব্যাংকের কাছে ছুটবে, আর দাদা রক্ষা করুন, বলে কি হচ্ছে, বলে কি সবাই লোন নিতে আসছে, লোকজন টাকা পয়সা দেয়নি বেশি, হ্যাঁ 1 লাখ টাকা দিচ্ছে, 5 লাখ টাকা লোন নিয়ে চলে যাচ্ছে, কি করবো, বলে কোনো অসুবিধা নেই, আমি টাকা দিচ্ছি। তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকগুলোকে টাকা দেবে, টাকা তো দেবো, কিন্তু টাকা দিলে কি হবে, তোমরা তো ওগুলোকে লোন দিয়ে ওদের থেকে কামাবে, তাহলে আমাকে কি দেবে, বলতে আপনাকেও ইন্টারেস্ট দেবো না, আমাকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে যখন রিজার্ভ ব্যাংক ব্যাংকে টাকা দেবে, তার কাছ থেকে ইন্টারেস্ট নেবে, সেটা হচ্ছে রেপো রেট, সেটা কি রেপো রেট। আর যখন ব্যাংকের টাকা বেড়ে যাবে, ব্যাংক রিজার্ভ ব্যাংকে টাকা রাখবে, রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট দেবে ব্যাংকে, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। বোঝা গেল? তাহলে রিজার্ভ ব্যাংক যখন ব্যাংকে টাকা দিচ্ছে, ব্যাংক ওকে ইন্টারেস্ট দিচ্ছে, সেটা হচ্ছে রেপো রেট। সেটা কত আছে ভারতে বর্তমানে? বর্তমানে 5.25। রিজার্ভ ব্যাংক বলে আমি যদি টাকা দিই আমাকে কিন্তু 5.25% টাকা দিতে হবে, ব্যাংকে বলবে, কারণ তোমরা 8% 10% করে কামাবে, ঠিক আছে, আমাকে টাকা দিতে হবে, বলে ঠিক আছে দাদা। আর যদি ব্যাংক টাকা রাখে, তখন কিন্তু রিজার্ভ ব্যাংক বলে না, আমি কিন্তু বেশি দিতে পারবো না, আমি কিন্তু 3.35% টাকা দেবো, এটা হচ্ছে রিভার্স রেপো রেট। ক্লিয়ার? বাদবাকি তোমাদেরকে স্যার পড়াবেন, আমাদের রঞ্জিত স্যার এগুলো ভালো বোঝান, রঞ্জিত স্যার হচ্ছে অর্থনীতি পড়ান। ক্লিয়ার? শুধু মনে রাখবে বর্তমানে ভারতের আরবিআই এর গভর্নর কে আছেন, কমেন্ট বক্সে তুমি আমাকে বলবে বর্তমানে আরবিআই এর গভর্নর কে আছেন, ছবি দেখে নাও এনার, ঠিক আছে, খুব সুন্দর লোক, এনার ছবি দেখে নাও, এনার নামটা কমেন্ট বক্সে বলে দেবে। নেক্সট কোশ্চেন, স্যার নিচের কোনটি এইচআইভি সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী নয়? এইচআইভি স্যার কি? এইচআইভির ফুল ফর্ম মনে রাখবে, এইচআইভি মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান মনে রাখবে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস থেকে স্যার কি রোগ ছড়ায়? এটা একটা ভাইরাস, বুঝতে পারছি আমরা, কি রোগ ছড়াচ্ছে, এটা যে রোগ ছড়াচ্ছে তার নাম হচ্ছে এইডস। তাহলে আমরা বলি না এইচআইভি এইডস, সেই এইচআইভি হচ্ছে ভাইরাস আর রোগটার নাম হচ্ছে এইডস। স্যার এইডস এর ফুল ফর্ম কি? এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, মনে রাখতে হবে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এইচআইভি ভাইরাসের জন্য এইডস রোগ ছড়াচ্ছে। স্যার কিভাবে ছড়ায়? রক্তের মাধ্যমে ছড়ায়, সূচ সিরিঞ্জের মাধ্যমে ছড়ায়, রক্তের মাধ্যমে ছড়াচ্ছে, মায়ের থেকে সন্তানদের দেহের মধ্যে ছড়াচ্ছে, যৌন সংসর্গের মাধ্যমে ছড়াচ্ছে। তাহলে এখানে বলেছে কোনটি এইচআইভি সংক্রমণের জন্য দায়ী নয়? কোনটা দায়ী নয়? দূষিত রক্ত গ্রহণ। একদম, যদি তুমি এইচআইভি ব্যক্তির দেহ থেকে রক্ত নাও তাহলে ছড়াতে পারে, তাহলে এটা ঠিক আছে, ঠিক বলেছে। কোনটা এখানে ভুল বলেছে? নয় বলেছে, কোনটা ভুল? আক্রান্ত ব্যক্তিকে আলিঙ্গন করা, আক্রান্ত যদি কেউ হয় এইডস রোগে, তাকে আলিঙ্গন করলে তাহলে কিন্তু ছড়াবে না, ঠিক আছে, তাহলে এটা আমার হবে না। এখানে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সূচ সিরিঞ্জ, একদম সূচ সিরিঞ্জ ব্যবহার করলে পারে ছড়িয়ে যেতে পারে, অপশন এটাও ঠিক আছে। আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলন, যৌন সংসর্গ করলে, সেক্স করলে তাহলে কিন্তু ছড়িয়ে যেতে পারে, তাহলে ছড়াবে না কার মাধ্যমে? আলিঙ্গন করলে ছড়াবে না। মনে রাখবে কারোর কিছু খাবার দাবার ইউজ করলে, সেই খাবার দাবারের মাধ্যমে কিন্তু ছড়াবে না। মনে রাখবে এই খাবার দাবার ইউজ করলে, কারোর হাত ধরলে, আলিঙ্গন করলে, ঠিক আছে, কিস করলে, বা কারোর ঠিক আছে, টাওয়াল এগুলো ইউজ করলে তাহলে ছড়াবে না। ছড়াবে হচ্ছে তোমার এগুলোর মাধ্যমে। মনে রাখবে মশা কামড়ালে, আক্রান্ত ব্যক্তির দেহে মশা কামড়ালো, সেই মশা তোমার দেহে কামড়ায় যদি, তাহলে তার মাধ্যমেও কিন্তু ছড়াবে না, কারণ মশার মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার আছে। ক্লাসে তোমাদেরকে বলেছি আগে যে মশার মধ্যে ইমিউনিটি পাওয়ার আছে, এইচআইভি ভাইরাসকে মেরে ফেলে, মশা কামড়েও ছড়াবে না। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, স্যার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর মধ্যে রয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে সিঙ্গালীলা পর্বত শ্রেণী। স্যার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম তোমরা জানো, সান্দাকফু। কি নাম বাবা? সান্দাকফু। তাহলে সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা অবস্থান করছে সিঙ্গালীলা পর্বত শ্রেণীর মধ্যে। পরীক্ষা এখান থেকে কোশ্চেন তোমাকে দিতে পারে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আগেরবার দিয়েছিল এটা,
এই যে 2018-তে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীতে আছে? স্যার সিঙ্গালীলাতে আছে। আর তোমাকে এবারে কি দিতে পারে? এবারে তোমাকে দিতে পারে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটার নাম কি? একটু আগেই বললাম সান্দাকফু। স্যার এর হাইট কত বা উচ্চতা কত? এর হাইট মনে রাখবে 3636 মিটার, 3636 মিটার, স্টার মেরে নাও। ক্লিয়ার? এটা কোথায় অবস্থান করছে? পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে। পশ্চিমবঙ্গ নেপাল, এদিকে সিকিম, পশ্চিমবঙ্গ নেপাল সিকিম সীমান্তের মধ্যে এই সিঙ্গালীলা পর্বতশ্রেণী অবস্থান করছে। এখান থেকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নেপালে যেটা রয়েছে, হ্যাঁ ভারতের বলো না, পুরো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার এভারেস্ট। সেটাকে পুরো সুস্পষ্টভাবে কিন্তু দেখা যায়, নেপালে অবস্থান করছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। ক্লিয়ার? 1889 যার সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি তো শুরু হয়েছিল, তার নাম কি? দেখো 1889 সালে কার সভাপতিত্বে ভারতে জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল? একটু ডিপলি কোশ্চেন। দেখো 1889 সালে যিনি সভাপতিত্ব করেছিলেন তার নাম যদি আমরা দেখি চার্টের মধ্যে, 1889 সালে সভাপতিত্ব করেছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন, একজন ব্রিটিশ। প্রথম দিকে ব্রিটিশরা যুক্ত ছিল জাতীয় কংগ্রেসের মধ্যে। তাহলে এখানে 1889 সালে কে করেছেন? না উইলিয়াম ওয়েডারবার্ন। কিন্তু এই সময় লন্ডনে দেখো লেখা আছে ব্রিটিশ কমিটি তৈরি হয়েছিল। লন্ডনে ব্রিটিশ কমিটি ওটাই চেয়েছে যে 1889 সালে যে ব্রিটিশ কমিটি তৈরি হয়েছিল ইংল্যান্ডে, লন্ডনে, তার সভাপতিত্ব কে করেছিলেন? দেখো তার সভাপতিত্ব করেছিলেন, এখানে উত্তর হবে তখন দাদাভাই নওরোজি। উত্তর কিন্তু ওয়েডারবার্ন হবে না, কারণ এখানে ওয়েডারবার্ন সভাপতিত্ব করেছিলেন 1889 সালে জাতীয় কংগ্রেসে, কিন্তু এই যে লন্ডনে ব্রিটিশ কমিটি তৈরি হয়েছিল তার সভাপতিত্বে ছিলেন দাদাভাই নওরোজি, লন্ডনে ছিলেন। ক্লিয়ার? তাহলে মনে থাকবে। আর ইনি সভাপতিত্ব করেছিলেন কোন সালে? দেখো দাদাভাই নওরোজি 1886 সালে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। আর 1885 সালে তোমরা জানো 1885-এ জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল। 1885-তে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল মুম্বাইয়ে। গোকুল দাস তেজপাল কলেজের নাম মনে আছে, 72 জন মনে আছে, তোমাদের ম্যাডাম পড়িয়েছেন যে গোকুল দাস তেজপাল কলেজে 72 জন সদস্যকে নিয়ে অক্টাভিয়ান হিউমের উদ্যোগে, এবং প্রথম সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে প্রথম হচ্ছে তোমার 1885 সালে কি হয়েছিল? জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল। তারপরে 1886-তে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি, কলকাতায় অধিবেশন বসেছিল। তারপরে 1887 মনে রাখবে মাদ্রাজে হয়েছিল বদরুদ্দিন তৈয়বজি, এবং 1888 সাল এবং 89 সালে দুজন ইংরেজ সভাপতিত্ব করেন। 1888 সালে জর্জ ইউল এবং 1889 সালে উইলিয়াম ওয়েডারবার্ন। মনে রাখবে 1890 সালে ফিরোজ শাহ মেহতা। পুরো 1885 থেকে 1890 সাল পর্যন্ত কোথায় কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল এবং কারা সভাপতিত্ব করেছিলেন, এখানে চার্ট দিয়ে দিয়েছি, একবার তোমরা স্ক্রিনশট কিন্তু তুলে নিতে পারো, ইম্পর্টেন্ট পেজ। নেক্সট কোশ্চেন, স্যার কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সরো অফ বেঙ্গল বলা হয়। গ্রাম পঞ্চায়েত 2018-তে আসা প্রশ্ন। এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি HW দিয়ে দিলাম, কমেন্ট বক্সের মধ্যে বলবে। এই কোশ্চেন থেকে আমরা পরের দিনের ক্লাস কিন্তু স্টার্ট করব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।